আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ট্রিট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্ট্রিট ডায়ালগে আমরা সম্মানিত একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যার অবদান এবং বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাসীন ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি কাজ করে ছিলেন, তিনি খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন, তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তিনি অনেক কিছুই। তবে আমার কাছে যেটি সবচেয়ে ভালো লাগে, উনি হচ্ছেন একজন স্পষ্টবাদী মানুষ, ক্ষমতার মোহ যাকে আচ্ছন্ন করে রাখতে পারে না। প্রিয় দর্শক, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা আমাদের কথা শোনার জন্য জেগে আছেন, আপনাদের আমার পক্ষ থেকে এবং আমার পার্টি এলডিপির পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে 7ই নভেম্বর আজ, এবং এই 7ই নভেম্বর নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক রয়েছে। কেউ বলেন সিপাহী বিপ্লব দিবস, কেউ বলেন সিপাহী জনতা বিপ্লব দিবস, কেউ বা বলেন কোন সিপাহী, কিসের বিপ্লব। বাংলাদেশের বিতর্ক একটি জায়গায় নেই, সেটি হচ্ছে স্বাধীনতা যুদ্ধ নিয়ে। তারপরেও আমরা দেখেছি সেখানে বলা হয় অনেক কিছুই। কেউ বলেন 30 লক্ষ মরে নাই, কেউ বলেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক ছিলেন না, কেউ বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এইসব বিতর্কে বাংলাদেশকে আচ্ছন্ন করে রেখে আছে, বাংলাদেশ আটকে আছে এইসব বিতর্কের মধ্য দিয়ে, এবং গত 42 বছর আমরা দেখেছি এসব বিতর্ক, এবং আজও চলছে সেগুলো। সেই বিতর্কের অবসান হওয়া দরকার, এবং আজকে আমরা স্টুডিওতে আমাদের এই সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আমি প্রথম যে প্রশ্নটি করব সেটি হচ্ছে বিপ্লব দিবস নিয়ে। তবে স্ক্রিনে আমাদের নম্বরটি আসেনি, স্ক্রিনে আমাদের নম্বরটি আসলে আপনারা আপনাদের প্রশ্ন অথবা মতামত রাখবেন। তবে একটি বিনীত অনুরোধ, আমাদের যারা আজকের এই প্রোগ্রাম দেখছেন, তারা যখন ফোন করবেন আপনারা দয়া করে আপনাদের সংক্ষিপ্ত এবং টু দা পয়েন্ট আপনারা প্রশ্ন করবেন প্লিজ। জনাব, আপনি যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশের। মুক্তিযুদ্ধ করিনি, শুধু মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সর্বপ্রথম চট্টগ্রামকে বিদ্রোহ করি, অষ্টম বেঙ্গল ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে। সুতরাং শুধু মুক্তিযুদ্ধই ছিলাম না, মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে সর্বপ্রথম বিদ্রোহ করি। আমাদের এই বিদ্রোহের কারণে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সিপাহীরা যেখানেই যারা ছিল, পুলিশ, বিডিআর, তৎকালীন ইপিআর, ছাত্র, শিক্ষক, জনতা, কৃষক, সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করলেন 27শে মার্চ প্রায় সন্ধ্যার সময় চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে, মূলত তার এই স্বাধীনতা ঘোষণার মাধ্যমে সমগ্র জাতি সেদিন উজ্জীবিত হয়েছিল, একটা দিক নির্দেশনা পেয়েছিল, যে যেখানেই ছিল সবাই এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসলো। স্বাধীনতা আপনি তাহলে জিয়া রহমান সাহেবের কাছ থেকে আপনি দীক্ষা পেয়েছেন এবং দিক নির্দেশনা পেয়েছেন। আমরা একসাথে একটা পরিকল্পনা করেছিলাম মুক্তিযুদ্ধের জন্য। এটা বলতে গেলে অনেক পুরানো কথায় যেতে হয়। 1970 সালে নির্বাচনের সময় আমি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কর্নেল মুজিবুর রহমান চৌধুরী, জিনার বাড়ি সিলেট, রনখেলি, গোলাপগঞ্জ, তিনি ছিলেন আমার অধিনায়ক 4th বেঙ্গল রেজিমেন্টে। আমরা তিনজনেই চট্টগ্রামে ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমি 8ম বেঙ্গল রেজিমেন্টে ছিলাম। আমার চৌধুরী সাহেব, উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, যেটা আমাদের সকলের পিত্রালয় বলা হয়,
সেখানে উনি ছিলেন। মূলত আমরা তিনজনে মিলেই বঙ্গবন্ধু যদি ডাক দেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য, আমরা কিভাবে সেখানে বেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানিদের পরাস্ত করতে পারি, এই পরিকল্পনা আমরা বহুদিন আগে থেকে করেছিলাম এবং আমাদের পরিকল্পনার কথা বঙ্গবন্ধুকে আমরা অবহিত করেছিলাম। প্রথমে আমরা অবহিত করলাম সিলেটের একজন কৃতি সন্তান ব্রিগেডিয়ার মজুমদার সাহেব, ওনার মাধ্যমে আমরা জানাইলাম জেনারেল ওসমানী সাহেবকে। জেনারেল ওসমানী সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বললেন যে আপনি যদি স্বাধীনতার ডাক দেন, তখন তো পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্নভাবে অবরোধ, হরতাল, এই প্রোগ্রামগুলি চলছিল, অসহযোগ আন্দোলন চলছিল। তখন আমাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম এইগুলি করে কিন্তু বাংলাদেশ স্বাধীন হবে না। কারণ আমরা তখন দেখেছি পাকিস্তানের সংখ্যা খুবই নগণ্য ছিল বেঙ্গল রেজিমেন্টের তুলনায়। নির্বাচনের পর থেকে তারা নতুন নতুন সেনাদল নিয়ে পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠাচ্ছিল, নতুনভাবে গোলা বারুদ নিয়ে আসছিল। এতে আমাদের সন্দেহ হলো যে তারা জোরপূর্বক ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করবেন। 1965 সালে যখন যুদ্ধ হয় ভারতের বিরুদ্ধে, তখন কিন্তু পূর্ব পাকিস্তান সম্পূর্ণ অরক্ষিত ছিল। সেই সময় পশ্চিম পাকিস্তান থেকে, তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে কোনো অস্ত্র বা গোলা বারুদ পাঠানো হয় নাই। তো সুতরাং 70 সালে 71 সালে এসে গোলা বারুদ কেন পাঠাচ্ছে? আমরা যারা সেনাবাহিনীতে সজাগ ছিলাম, সচেতন ছিলাম, আমাদের পক্ষে বুঝতে এটা কষ্ট হয় নাই যে বাঙালিদেরকে মারার জন্য, দমন করার জন্য এটা আসছে। এই বিষয়গুলি বঙ্গবন্ধুকে আমরা বোঝানোর চেষ্টা করলাম। তিনি একটাই উত্তর দিয়েছিলেন, ইয়াহিয়া খানের পরিবর্তে আরেক ইয়াহিয়া খান আমি বাংলাদেশে চাই না। অর্থাৎ তিনি, আমরা যে বাঙালি সেনারা ছিলাম আমাদেরকে তিনি বিশ্বাস করেন নাই। পরবর্তী পর্যায়ে চট্টগ্রামের আরেকজন প্রবীণ রাজনৈতিক নেতা, কৃতি সন্তান এমআর সিদ্দিকী সাহেবের মাধ্যমে 18 মার্চ সর্বশেষ উনাকে ঢাকা পাঠালাম আমরা। উনি আসার পথে মিরেশ্বরে এবং সীতাকুণ্ডের মধ্যবর্তী জায়গায় অ্যাক্সিডেন্ট করলেন, আহত হলেন। বঙ্গবন্ধু তাকেও কিন্তু একটাই জবাব দিয়েছিলেন যে পাকিস্তান থেকে ইয়াহিয়া খান আসতেছে, তার সাথে বসবো, আলাপ আলোচনার মাধ্যমে আমি পাকিস্তানের প্রধানমন্ত্রী হব। আমরা কিন্তু এটা নিশ্চিতভাবে বলেছিলাম যে পাঞ্জাবি জেনারেলরা বঙ্গবন্ধুকে কখনো পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা দেবে না। যদি দেওয়ার হতো তাহলে নতুনভাবে গোলা বারুদ এবং নতুন নতুন সেনাদল পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আসতো না। রাজনীতিবিদদের দূরদর্শিতা ছিল না বিদায় এই জিনিসটা বুঝলে তারা ভুল করেছে। লাঠি সোটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে পাকিস্তানের মতো একটা দক্ষ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা সম্ভব না। সেখানে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ডিক্লেয়ার না করতেন, বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, ছাত্র জনতা সবাই যদি এগিয়ে না আসতো, শুধু রাজনীতিবিদের ডান্ডা দিয়ে বাংলাদেশ স্বাধীন হতো না। ওকে, জিয়াউর রহমান সাহেব তো বলেছেন যে আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি পাশে বসা ছিলাম কালুঘাট বেতার কেন্দ্রে, দুজনে পাশাপাশি বসাছিলাম। তখন তার টেলিভিশন ছিল না, রেডিও ছিল, যার জন্য আপনারা আমাকে দেখেন নাই। পাশে বসা ছিলাম। বঙ্গবন্ধুকে কখনো জিয়াউর রহমান খাটো করে দেখেন নাই। উনি যে সম্মানিত ব্যক্তি ছিলেন, উনি যে সমগ্র জাতিকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন, এটা জিয়াউর রহমান সবসময় শ্রদ্ধা করে স্মরণ করতেন। কিন্তু উনি ভুল করলেন, উনি যুদ্ধের নেতৃত্ব, বঙ্গবন্ধুর উচিত ছিল বাংলাদেশে থেকে বাঙালি সেনাদের সাথে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা, অথবা যুদ্ধের নেতৃত্ব দেওয়া, অথবা দিক নির্দেশনা দেওয়া। কিন্তু তিনি সেটা না করে ঘরে থেকে গেলেন এবং তার দলের বড় বড় নেতাদেরকে বলে দিলেন, আপনারা সবাই ঘর থেকে চলে যান, নিরাপদ জায়গায় চলে যান। এটা ইন্টারভিউ দিয়েছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী
74 বোধ হয়, আমার কাছে পত্রিকাটা আছে, কারণ আমি পিএইচডি করার সময় এই সমস্ত তথ্যগুলি বিভিন্ন জায়গা থেকে, আমেরিকার থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। উনি পরিষ্কার ওই ইন্টারভিউতে লিখেছিলেন সারাদিন বঙ্গবন্ধু কি কি কাজ করেছেন। এখানে স্বাধীনতা ঘোষণার বিষয়টা কোনো জায়গায় উল্লেখ নেই, এটা ডকুমেন্ট আমার কাছে আছে। ওকে, তাহলে তিনি যে বক্তব্য রেখেছিলেন স্যার, আমি আপনাকে এখানে নিয়ে এসেছি, আমি বলেছি যে আপনার বলার সময় আমি কোনো ইন্টারাপশন করব না, আমি করতে চাই না। বঙ্গবন্ধু 7ই মার্চে যে ভাষণ দিলেন, আমি যদি হুকুম দেবার না পারি তাহলে তোমরা তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। হুকুম দেওয়ার না পারি, এটা একটা সেনাপতি এটা বলতে পারে না। সেনাপতিকে হুকুম দিতে হবে। 7 তারিখ দিতে পারলো না, 8 তারিখ দিতে পারলো না, 10 তারিখ দিতে পারলো না, 24 তারিখ দিতে অসুবিধা কোথায়? কারণ ইয়াহিয়া খান এবং ভুট্টোর সাথে তৎকালীন শেরাটন হোটেলে 4 দিন ব্যাপী মিটিং হলো এবং সর্বশেষ 25 তারিখ কি বললেন? আগামী দিন সমগ্র বাংলাদেশে হরতাল হবে। সেদিনও তো পাকিস্তান উনি স্বাধীনতা ডিক্লেয়ার করতে পারতেন। 7ই মার্চ আমরা আশা করেছিলাম তিনি যদি স্বাধীনতা ঘোষণা করতেন তাহলে 30 লক্ষ বলেন, 3 লক্ষ বলেন, বা 10,000 বলেন, 20,000 বলেন, 30,000 বলেন, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গেছে, এই জিনিসগুলি তো হতো না। কারণ তখন আমরা সংখ্যায় পাকিস্তানিদের থেকে অনেক বেশি ছিলাম। তাদেরকে হয়তো 1 মাসের মধ্যে আমরা পরাস্ত করে দিতাম, সবাইকে বন্দী করে দিতাম। এখানে ভারতেরও কোনো প্রয়োজন ছিল না, আমরাই যথেষ্ট ছিলাম। কিন্তু সেই সুযোগটা তো আমাদের হাত ছাড়া হয়ে গেল। রাজনীতিবিদদের দূরদর্শিতার ছিল না বিদায় এই সুযোগ থেকে সমগ্র জাতি বঞ্চিত হলো এবং 9 মাস যুদ্ধ করতে হলো। বহু মা বোনের ইজ্জত গেল, অনেকেই নিরহ লোক গ্রামে মারা গেল রাজাকারদের হাতে। এই জিনিসগুলি ঘটতো না। একজন রাজনীতিবিদ বা একজন স্টেটসম্যান, তাকে কিন্তু 10 বছর আগে কি হবে, 10 মাস আগে কি হবে, 10 দিনে আগে কি হবে, এই জিনিসটা তাকে দেখতে হবে। যেহেতু তাদের এক্সপিরিয়েন্স ছিল না ক্ষমতার, আমি বলতে পারি যুদ্ধ করা আর রাস্তায় এজিটেশন করা দুইটা জিনিস পৃথক। পৃথিবীতে কোনো দেশ বাঙালিরা যে এরকম যুদ্ধ করে জান দিয়ে দেশ স্বাধীন করেছে, পৃথিবীতে কোনো জাতি ওইভাবে যুদ্ধ করে নেই। নিশ্চয়ই আপনারও স্মরণ আছে, যারা দর্শক আছে তারাও দেখছেন, ব্রিটিশের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়, সে আন্দোলন কিন্তু হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই অংশ নিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে। অনুরূপভাবে 1971 সালেও এখানে কোনো আওয়ামী লীগ বা কমিউনিস্ট পার্টি বা মুসলিম লীগ বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল না। বাঙালি সামগ্রিকভাবে সবাই, কিছু সংখ্যক লোক ছাড়া সবাই যুদ্ধে চলে আসলো, অংশগ্রহণ করলো, আমাদের সাথে মিলেই ট্রেনিং নিল, আমাদের সাথে মিলে যুদ্ধ করলো। আজকে সমগ্র জাতি যদি সেদিন ঐক্যবদ্ধ না হতো, 9 মাসে কারো পক্ষে যুদ্ধে জিতে পাকিস্তানের মতো একটা সুদক্ষ বাহিনীকে পরাজিত করা সম্ভব ছিল না। সুতরাং এখানেই একটা প্রশ্ন থেকে যায়, স্বাধীনতার পরে এর সম্পূর্ণ কৃতিত্ব নিল কে? আওয়ামী লীগ। এটাই তারা ভুল করলো। জাতি যেখানে ঐক্যবদ্ধ হলো একটা ইস্যুতে, স্বাধীনতার বিষয়ে, আওয়ামী লীগের উচিত ছিল জাতীয় ঐক্যটা ধরে রাখা। জাতীয় ঐক্য ধরে রাখার ফলে আজকে বাংলাদেশে প্রতিদিন আমরা বিভেদ, একজন একজনের বিরুদ্ধে প্রতিশোধ, একজন আরেকজনকে জেলে দেওয়া, এই রীতিটা বাংলাদেশে চলে আসছে। বিশেষ করে এরশাদের আমল থেকে এটা শুরু হয়েছে এবং প্রতি বৎসর, প্রতি মাসে এটা বৃদ্ধি হয়েছে। কোনো সময় কিন্তু এটা কম হয়নি। বর্তমানে এসে এমন একটা পর্যায়ে গেছে যে কেউ ঘরে নিরাপদে ফিরে যাবে বা ঘরের থেকে কোনোখানে অফিসে যাবে নিরাপদে, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। গুপ্ত হত্যা, খুন, রাহাজানি এবং হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। যেমন কয়েকদিন আগেও বিএনপির একজন নেতাকে আসামের মাঠে ঘুরেফিরে করতে পাওয়া গেছে। আপনাদের এই ইলিয়াস আলী, সিলেটের কৃতি সন্তান, তার কোনো হদিশ নাই। এই ধরনের অসংখ্য ঘটনা ঘটছে। এটার মূল কারণটা হচ্ছে জাতীয় ঐক্য নাই এবং জাতির মধ্যে তাদের যে একটা বিবেকের কথা বলতে চায়, বাক স্বাধীনতা চায়, একটা মিটিং করতে চায়, এই জিনিসগুলি কিন্তু বাংলাদেশে এখন নাই। আমার এলাকাতে 3 দিন আগে
এই সরকারে বলে দিচ্ছে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন হবে এবং এটা দলের প্রতীকে হবে। আমার দলের লোকেরা আমাকে জিজ্ঞাসা করলো সাতকানিয়াতে যে আপনি তো লন্ডনে যাচ্ছেন, কখন আসবেন, 1 মাস থাকেন বা 15 দিন থাকেন, আমরা এখন কি করব? তখন আমি ওদেরকে বললাম যে তোমরা সবাই মিলে কোন ইউনিয়নে কে ক্যান্ডিডেট হবে ঐক্যবদ্ধভাবে ক্যান্ডিডেট দেওয়ার চেষ্টা করো। এই জন্য ক্যান্ডিডেট তারা ঠিক করার জন্য সাতকানিয়ার কিউসি ইউনিয়নে তারা বসেছিল 2 দিন আগে। পুলিশ গিয়ে তাদের উপর পিটাই করলো, তাদের সরঞ্জামাদি, কারো মোটরসাইকেল, চেয়ার টেয়ার নিয়ে সব চলে গেল, লোককে অ্যারেস্ট করলো। হিটলারও এরকম করে নাই জার্মানিতে। বাক স্বাধীনতা নাই, আপনি ঘরে বসে যে মিটিং করবেন সে অধিকার নাই। এরশাদের সময় তো ঘরে বসে মিটিং করা যেত। এখন কিন্তু গণতন্ত্রে, এরশাদের সময় তো গণতন্ত্র ছিল না, স্বৈরতন্ত্র ছিল। এখন কিন্তু গণতন্ত্র নেই, স্বৈরতন্ত্র নেই, এটা মানে কোন তন্ত্রই না, এটা হিটলারের তন্ত্র না, এটা হলো আই দি কিং, আমি যা বলবো তাই হবে। এখন এই অবস্থায় পৌঁছে গেছি আমরা। থ্যাংক ইউ স্যার। প্রিয় দর্শক, আমরা কথা বলছি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের সাথে, যিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছিলেন তারা, এবং স্বাধীনতা ঘোষণার সময় জিয়াউর রহমান সাহেবের পাশে ছিলেন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে দেশ করার কাজে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এবং বিভিন্ন সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি কাজ করেছেন। আমরা কথা বলছি তার সাথে এবং তিনি বলছেন এবং গুছিয়েই বলছেন তারা কি কি করেছেন। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আমরা স্বাধীনতার গল্প শুনেছি, এখন আমরা পরবর্তীতে আমরা শুনবো 7ই নভেম্বরের কথা, যেটি সিপাহী জনতার বিপ্লব বলা হয়। কেউ বলেন কিসের বিপ্লব? বিপ্লব কি? সিপাহী জনতার বিপ্লব না সেনা অফিসারদের বিরুদ্ধে সিপাহীদের বিপ্লব বা সিপাহীদের বিদ্রোহ, কোনটি? আমরা সেটি নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন, আপনারা তো জানেন না আমরা কি নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেজ ডায়ালগের সম্মানিত অতিথি হচ্ছেন কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর অলি আহমেদ, যিনি বীর বিক্রম এবং সাবেক যোগাযোগ মন্ত্রী, সাবেক খনিজ সম্পদ মন্ত্রী, সাবেক বিদ্যুৎ মন্ত্রী এবং সর্বোপরি তিনি যে রাজনৈতিক দল গঠন করেছিলেন সেটির নাম হচ্ছে এলডিপি, এলডিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। আপনারা বলেন লিবডেম। লিবডেম, জি, আমরা সংক্ষেপে বলি লিবডেম। প্রিয় দর্শক, আমরা কথা বলছি ডক্টর অলি আহমেদ সাহেবের সাথে এবং আমি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে আমরা বলেছিলাম যে 7ই নভেম্বর নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, 7ই নভেম্বর নিয়ে অনেক বিতর্ক। স্বাধীনতার পরে 71-এর পরে বঙ্গবন্ধু ক্ষমতা নেওয়ার পর 75-এর পট পরিবর্তন যেটি হয়েছে 15ই আগস্টে, তারপর এই 15ই আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস বাংলাদেশে কি ঘটেছিল, কি হয়েছিল, আমরা এসব নিয়ে কথা বলতে চাই জনাব অলি আহমেদ সাহেবের সাথে। আমি গতকালকে ওনার সাথে গত রাতে আমি কথা বলেছি এবং আমি বলেছি যে এই ব্যাপারটি নিয়ে আমি অনেক দিন থেকে আমি ইন্টারেস্টেড, আমি জানতে চাই যে 7ই নভেম্বর কি হয়েছিল। স্যার, 7ই নভেম্বর কি? 7ই নভেম্বরকে নিয়ে যদি আমি কথা বলি তাহলে এটা আপনার বা অনেকের পক্ষে এটা বুঝতে কষ্ট হবে। আচ্ছা, 7ই নভেম্বর কেন হলো, তার পূর্ব পরিকল্পনাগুলি কি ছিল, পূর্ব শর্তগুলি কি ছিল, এটা যদি আপনি না জানেন, জি, আইসোলেশনে যদি শুধু 7ই নভেম্বর সম্বন্ধে বলি তাহলে অনেকে বিভ্রান্ত হতে পারে। জি, আপনি বলুন। 1972 সালে কর্নেল তাহের
যিনি গণবাহিনী প্রধান ছিলেন, তিনি কুমিল্লাতে ব্রিগেড কমান্ডার হয়ে যান। জিয়াউর রহমান সাহেব তখন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ হয়ে কুমিল্লা ব্রিগেড থেকে ঢাকায় আসেন। প্রথমে ছিল জেড ফোর্স, পরে হলো 44 ব্রিগেড। এটা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সর্বপ্রথম ব্রিগেড এবং তিনি ছিলেন এই প্রথম ব্রিগেডের ব্রিগেড কমান্ডার। যুদ্ধের সময় বাঙালিদের মধ্যে কেউ ব্রিগেড মেজর ছিল না। কে ফোর্সও ব্রিগেড ছিল, জেড ফোর্সও ব্রিগেড ছিল। এখানে কিন্তু ব্রিগেড মেজর ছিল ইন্ডিয়ান আর্মির, কিন্তু জেড ফোর্সে ইন্ডিয়ান আর্মির কোন ব্রিগেড অফিসারকে আমরা নিয়ে নেই। আমি নিজেই ব্রিগেড মেজরের দায়িত্ব নিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। তখন থেকে মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এবং মুক্তিযুদ্ধের পরেও তিনি যখন কুমিল্লাতে আসলেন, বেগম খালেদা জিয়া কুমিল্লাতে আসলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে ঢাকার থেকে নিয়ে আসলেন। কিছুদিনের মধ্যে, মে মাসের মধ্যে ওনার বদলি হয়ে উনি ঢাকায় চলে আসেন ডেপুটি সেনাপ্রধান হিসেবে। এখানে কিন্তু আওয়ামী লীগ একটা বড় ভুল করলেন। বড় ভুল এর জন্য করলেন, শফিউল্লাহ সাহেবকে সেনাপ্রধান করলেন। শফিউল্লাহ সাহেব ভালো অফিসার, ভদ্রলোক, কিন্তু সেনাপ্রধান হওয়ার মতো ব্যক্তিত্ব তার ছিল না। এই ব্যক্তিত্ব ছিল জিয়াউর রহমানের মধ্যে। কারণ বাঙালিদের মধ্যে জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি, সামরিক বাহিনীর অফিসার, যিনি পাকিস্তান মিলিটারি একাডেমি অফিসারদেরকে পড়াইতেন। সুতরাং একটা অর্ডিনারি লোক, অর্ডিনারি অফিসার বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষক কখনো হতে পারতেন না। দক্ষ অফিসার প্রয়োজন। তিনি একজন দক্ষ অফিসার ছিলেন, ব্যক্তিত্ব ছিল, জ্ঞান ছিল, সবাই তাকে সম্মান করত। বিশেষ করে স্বাধীনতা ঘোষণার জন্য তার আলাদা জনগণের কাছে সেনাবাহিনীর মধ্যে গ্রহণযোগ্যতা ছিল। তাকে সেনাবাহিনী প্রধান যদি করা হতো তাহলে সেনাবাহিনীটা আরো সুশৃঙ্খল থাকতো। কিন্তু এই যে ধরেন মুক্তিযুদ্ধের পরে সেনাবাহিনীর অনেকেই অনেক রকম বিশৃঙ্খলা ছিল, সেই ফাঁকে কর্নেল তাহের যখন জিয়াউর রহমানের জায়গায় আসলেন কুমিল্লাতে, কিছুদিনের মধ্যে কর্নেল তাহের বদলি হয়ে অ্যাডজুটেন্ট জেনারেল হলেন। একদিন কুমিল্লা থাকা অবস্থায় পাশাপাশি রুমে ছিলেন, দেখলাম যে মাও সে তুংয়ের বই পড়তেছেন কর্নেল তাহের। তো কর্নেল তাহেরকে বললেন, আপনি মাও সে তুংয়ের বই পড়েন কেন? বাংলাদেশে শতকরা 90 জন মুসলমান, কমিউনিজম আনার জন্য, সমাজতন্ত্র আনার জন্য প্রথমে ইসলাম ধর্মকে ধ্বংস করতে হবে। আপনি কি সেটা পারবেন? আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন? খবরদার এই বইগুলি পড়বেন না। এই বইগুলি বাদ দেন, মুসলমানদের কথা চিন্তা ভাবনায় নিয়ে, হিন্দুদের কথা চিন্তা ভাবনায় নিয়ে দেশের জন্য কোনটা ভালো হবে সেটা নিয়ে চিন্তা করেন। উনি ঢাকাতে আসার পর গণবাহিনীর সদস্যদেরকে ব্যাপক হারে আর্মিতে ঢুকিয়ে দিলেন। বিশেষ করে সিগন্যাল কোর, ইঞ্জিনিয়ার কোর, ইনফ্যান্ট্রিতে 3টা জায়গায় তাদেরকে ব্যাপকভাবে ইনফিল্ট্রেশন করে দিলেন। এবং তারা একটা সুযোগের অপেক্ষায় ছিল কিভাবে ক্ষমতা দখল করে। যার কারণে আপনি নিশ্চয়ই দেখেছেন, এখানে যারা মুরব্বীরা আছেন তারাও দেখেছেন, জাসদের সৃষ্টি হয়। জাসদের সৃষ্টি কিন্তু বাংলাদেশের মাটি থেকে হয় নাই, কোথা থেকে হয়েছে? বিদেশের মাটির থেকে অনুপ্রেরণা নিয়ে এই জাসদ সৃষ্টি হয়। জাসদ সৃষ্টি হওয়ার পরে কি হলো? এরাই তো বলেছিল, জাসদারাই তো বলেছিল বঙ্গবন্ধুর চামড়া তুলে নেব আমরা। আজকে দুঃখের বিষয় হলো বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সরকারে তারা এমপি এবং মন্ত্রী। এটাই হলো জাতির দুর্ভাগ্য। তারা শুধু বলে যে আওয়ামী লীগের বিএনপির সাথে জামাত ছিল। একইভাবে বঙ্গবন্ধুর চামড়া যারা তুলে নিতে চেয়েছিল তারা আজকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগের সরকার আছেন। এরাই কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করে এবং গুপ্ত হত্যা শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রীর ঘর ঘেরাও করে, ঢাকাতে বিশৃঙ্খলা শুরু করে, সমগ্র বাংলাদেশে বিশৃঙ্খলা শুরু করে। তখনও পর্যন্ত তারা সামরিক বাহিনীতে বিশৃঙ্খলা শুরু করতে পারে নাই। যেভাবে হোক, এটা দুর্ভাগ্যের বিষয়, এটা কেউ গ্রহণ করে নাই। বঙ্গবন্ধুকে হত্যা করা হলো। কারা হত্যা করলো? এখানে কিন্তু বঙ্গবন্ধুর সবচেয়ে ঘনিষ্ঠ খন্দকার মোশতাক হোসেন এটার নেতৃত্ব ছিল, মোশতাক আহমদ।
মোস্তাক আহমদকে আমি সর্বপ্রথম দেখি কুমিল্লাতে। উনি যখন বঙ্গবন্ধুর কাছে গিয়ে খুব কানে কানে কাছে কাছে গিয়ে চুমা খেলেন, তা বললাম যে এই লোকটাই বোধহয় একদিন বঙ্গবন্ধুকে ধ্বংস করবে, কারণ এরকম এত অতিভক্তি চোরের লক্ষণ, এই বোধহয় এটা ঘটনা করবেই। তো ঘটনা তো হলোই। এবং তার সাথে কে ছিল? তারই ঘনিষ্ঠ আত্মীয় কর্নেল রশিদ। রশিদের মাধ্যমে সামরিক বাহিনীতে যারা কিছু লোক ছিল ফ্রাস্ট্রেটেড, এই ফ্রাস্ট্রেটেড লোকগুলি যারা ছিল, যারা চাকরিতে ছিল বা বিদেশের প্ররোচনায় তারা মোটিভেটেড হয়ে বঙ্গবন্ধুকে হত্যা করলো, এটা কেউ গ্রহণ করেনি, আমরাও গ্রহণ করিনি। কারণ হত্যার রাজনীতি কখনো দেশের জন্য মঙ্গল বই আনতে পারেনি। বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়াউর রহমান তো ক্ষমতায় আসে নাই, আর কেউ তো ক্ষমতায় আসে নাই। তখন শফিউল্লাহকে বাইর করে দেওয়া হলো। কেন বাইর করে দেওয়া হলো? কারণ তিনি তো সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখতে পারে নাই। বঙ্গবন্ধুর হত্যার সময় শফিউল্লাহ যে দায়িত্ব ছিল ঝাঁপিয়ে পড়া সেনাবাহিনীকে নিয়ে, সেটা তিনি করতে পারলেন না। এমনকি 4 জন সেনা অফিসার তারা বিভিন্ন জায়গায় গিয়ে সমগ্র বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণ নিয়ে আসলো, তখন কিন্তু শফিউল্লাহ তিনি নেতৃত্ব দিতে পারলেন না, এই সামরিক অফিসারদেরকে ফিরিয়ে নিয়ে আসতে পারলেন না। তো জিয়াউর রহমান যেহেতু ডেপুটি চিফ আর্মি ছিলেন, তার কোনো এখানে ভূমিকা ছিল না। মূলত খন্দকার মোশতাককে ক্ষমতাচ্যুত করার জন্য খালেদ মোশাররফ একটা কু করে। এ খালেদ মোশাররফের কুর মধ্যে খালেদ মোশাররফের অনেক ফলোয়ার ছিল, কারণ তিনি বেঙ্গল রেজিমেন্টের ছিলেন প্রথম থেকেই, যার কারণে তার অনেকগুলি ফলোয়ার ছিল। আজকে আমি শুনেছি লেফটেন্যান্ট কর্নেল জাফর ইমাম একটা আর্টিকেল লিখেছে, যেটা জিয়াউর রহমানকে পরোক্ষভাবে কিছু কিছু জায়গায় দোষারোপ করেছে। দুর্ভাগ্যের বিষয় হলো এই জাফর ইমাম 3 নভেম্বর যে কু হয়েছিল খন্দকার মোশতাক থেকে ক্ষমতা নেওয়ার জন্য, শুধু খন্দকার মোশতাক থেকে ক্ষমতা নিল না, জিয়াউর রহমানকে গৃহবন্দী করলো। এখানে নেতৃত্ব দিল কে? খালেদ মোশাররফ। জিয়াউর রহমান সাহেবকে বন্দী করলো এই জাফর ইমাম, সে খালেদ মোশাররফ সাহেবের সাথে ছিল। সুনামগঞ্জের মেজর ইকবাল ছিল, বিএনপির একজন বড় নেতা, আমি নাম বলবো না যেহেতু এখনো আছে, তাদেরকে কিন্তু বন্দী করা হয়েছিল। শেরে বাংলা নগরে এমপি হোস্টেলে রাখা হয়েছিল। জানালা ভেঙে 3 জন পলায় গিয়ে সিপাহীদের হাতে সারেন্ডার করলো এবং তাদের আশ্রয় চাইল। ওই সময় পরিস্থিতি এমন ছিল সামরিক বাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা ছিল, জিয়াউর রহমানের পক্ষে তাদেরকে ক্ষমা করা ছাড়া কোনো উপায় ছিল না। যেমন 15ই বঙ্গবন্ধুকে হত্যার পরে মোশতাককে বের করার জন্য খালেদ মোশাররফ কু করলো নভেম্বর মাসের 3 তারিখ। খালেদ মোশাররফকে বের করার জন্য গণবাহিনীর সদস্যরা যারা ছিল সামরিক বাহিনীতে, তারা কিন্তু এই কুর নেতৃত্ব দিল। জিয়াউর রহমান সাহেবকে সামনে রেখে কাজটা করে তাকে হত্যা করাটাই ছিল তাদের পরিকল্পনা। কিন্তু রাখে আল্লাহ মারেকে। জিয়াউর রহমান সাহেব শুধু তখন সেনাবাহিনীতে উনি ছিলেন না, তাকে সেনাবাহিনী থেকে পদত্যাগ করার জন্য বাধ্য করা হলো, গৃহবন্দী করে রাখা হলো। সুতরাং তিনি সেনাবাহিনীর সদস্য ছিল না 3 নভেম্বরের পরে। 7 নভেম্বর হলো 3 নভেম্বরের বিপরীতে। 3 নভেম্বরের পরে যখন খালেদ মোশাররফ সাকসেসফুল হলো, খালেদ মোশাররফের ভাই এবং আওয়ামী লীগের অনেক সদস্য, রাশেদ মোশাররফ, খালেদ মোশাররফের ভাই, ধানমন্ডিতে আনন্দ মিছিল করলো, মিষ্টি বিতরণ করলো। সুতরাং একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। 7 নভেম্বর যেটা কুটা হয়, এটা কিন্তু জাসদের একটা দূরদর্শী পরিকল্পনা ছিল ক্ষমতা দখল করা। জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যাওয়ার জন্য তারা আসছিল, কিন্তু যারা দেশপ্রেমিক সিপাহীরা ছিল তারা কিন্তু জিয়াউর রহমান সাহেবকে নিতে দেননি। বলছেন আপনারা টেপ রেকর্ডার নিয়ে আসেন, এখানে টেপ করেন, ওনার ভাষণটা রেডিওতে শুনান, ওনাকে আমরা ক্যান্টনমেন্ট থেকে যেতে দেব না। যার কারণে উনি গণবাহিনীর হাত থেকে রক্ষা পেলেন। জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনী প্রধান হলেন, ডেপুটি আর্মি চিফ হলেন, তখন কিন্তু উনি কোনো সামরিক শাসন জারি করেননি। এই সামরিক শাসন জারি হয়েছিল খন্দকার মোশতাকের সময়। এটা কন্টিনিউ হয়
জিয়াউর রহমান সাহেবের সময় এটা এসে স্থগিত করে দেওয়া হয়, আস্তে 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 শিথিল করে গণতন্ত্রকে পুনরায় ফিরে আনার জন্য কাজ করা হয়। খালেদ মোশাররফ সাহেব 7ই নভেম্বরে তিনি পলায়ে চলে গেলেন কোথায়? সাভারে। তারও খুব প্রিয়, তার আন্ডারে কাজ করেছে 10 বেঙ্গল রেজিমেন্ট, তখন ছিল রাজশাহীতে। তাদেরকে হুকুম দেওয়া হলো তোমরা ঢাকায় আসো আমাকে সাহায্যের জন্য। ওরা সাভার পর্যন্ত এসেছিল এবং তাদের সাথে ছিল কর্নেল হুদা। কর্নেল হুদা ছিল রংপুর ব্রিগেডের কমান্ডার। এবং কোন এক সময় ওনাদের আন্ডারে যেহেতু যুদ্ধের সময় কাজ করে, কর্নেল হুদা বলতে কি নাজমুল হুদা? না, নট নাজমুল হুদা, হ্যাঁ কর্নেল হুদা সাহেব এবং কর্নেল হায়দার, তিনজনে পলে 10 বেঙ্গল রেজিমেন্টে সাভারে গিয়ে আশ্রয় নিল। আমি নিশ্চিতভাবে জানি জিয়াউর রহমান সাহেব যখন জানতে পারলেন তিনজন ওখানে আশ্রয় নিয়েছেন, তিনি টেলিফোন করে বললেন সাবধান, কোন অফিসারের গায়ে হাত লাগাবে না, আইন তার স্বাভাবিক গতিতে চলবে, বিচার তার স্বাভাবিক গতিতে চলবে, কাকেও হত্যা করা কাকেও মারা এটা তোমাদের কাজ না। কিন্তু জিয়াউর রহমান সাহেবের কথা তারা শুনে নেই। জুনিয়র অফিসাররা গুলি করে তাদের তিনজনকে হত্যা করলো। কর্নেল হায়দারকে হত্যা করলো, কর্নেল হায়দার হত্যা হলো, কর্নেল নাজমুল হুদা সম্ভবত হুদা হত্যা হলো, খালেদ মোশাররফ হত্যা হলো। এখানে কিন্তু জিয়াউর রহমান সাহেব যথাসাধ্য চেষ্টা করেছেন তাদেরকে রক্ষা করার জন্য। অনুরূপ ভাবে কর্নেল শফাত জমিলও খালেদ মোশাররফ সাহেবের সাথে ছিল, সেও পলাই গেল, ক্যান্টনমেন্ট থেকে ধরা পড়লো। তিনি কিন্তু আর্মির সিপাহীদেরকে পাঠিয়ে শফাত জমিলকে রক্ষা করে নিয়ে আসলো। জিয়াউর রহমান কখনো কাউকে হত্যা করার জন্য পরিকল্পনাও করে নাই, প্ররোচনাও দেয় নাই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাহায্য করে নাই। তিনি কিন্তু গণতন্ত্রের প্রতি অবিচল তার একটা আস্থা ছিল, বিশ্বাস ছিল। 1971 সালে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে জনগণের কাছে একজন অত্যন্ত প্রিয় গ্রহণযোগ্য ব্যক্তি, সৎ এবং দেশপ্রেমিক নেতা হিসাবে পরিচিত ছিলেন। সুতরাং এখানে 7ই নভেম্বরকে আমি পরিষ্কারভাবে বললাম যে এটা গণবাহিনীর একটা অভ্যুত্থান ছিল, যেটা জনগণের কাছে জানা ছিল না। সিপাহীদের মধ্যেও শতকরা 80 জন বা 90 জন এটা জানতো না। এটা একটা উৎসব আকার ধারণ করলো। যখন তারা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে চলে আসলো, তো 20 জন তো এখানে কিছু করতে পারে না শতকরা গণবাহিনীর সদস্যরা, 80 জন তো জিয়াউর রহমানের পক্ষে। সুতরাং যার জন্য এটা বলা হয় সিপাহী জনতার বিপ্লব। তখন যে পরিস্থিতি ছিল, এখন পরিস্থিতি আর তখন পরিস্থিতি ভিন্ন। তখন বড় বড় নেতারা চৌকির নিচে লুকিয়েছিল, পাকঘরে আলমিরের ভিতরে লুকিয়েছিল। এখন তো লম্বা লম্বা বক্তব্য রাখে, অনেক রকম কথা বলে। তখন তো কাপড়ে প্রস্রাব করেছে। কথা হলো বন্দুকের সামনে দাঁড়ানো অনেকের তখন সাহস ছিল না। তখন জিয়াউর রহমান 19 বার কু হয়েছে সামরিক বাহিনীতে, আমি সাথে ছিলাম। প্রত্যেকটাতে আমরা দৌড়ে গিয়ে এটা দমন করেছি। বাংলাদেশ সেনাবাহিনীকে একটা সুশৃঙ্খল বাহিনী হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়ে তুলেছিল। সেই জিয়াউর রহমানই সামরিক বাহিনীর হাতে নিহত হয় 1981 সালে। এই যে তখনও পর্যন্ত কিন্তু গণবাহিনীর রেস্টা বা বিদেশি হস্তক্ষেপটা বাংলাদেশের উপর থেকে যায় নাই। আপনি যদি মনে করেন শুধু বাঙালি অফিসাররা কয়েকজন মিলে মোস্তাকি মিলে বঙ্গবন্ধু হত্যা করেছে, এটা ঠিক না। এটা বিদেশের কোন হস্তক্ষেপ ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করলো, তখনও কিন্তু বিদেশিরা এটার সাথে জড়িত ছিল। কে জড়িত ছিল আমি একজন রাজনীতিবিদ হিসেবে বা একটা দলের প্রধান হিসেবে এখনো এইভাবে বলতে চাই না। আমার মেমোয়ার যখন লিখবো, আত্মজীবনী যখন লিখবো, আমার যে অভিজ্ঞতা দীর্ঘদিনের বিভিন্ন চড়াই উতরায় পার হয়ে এই পর্যায়ে এসেছি, এটা জাতির জন্য অবশ্যই লেগে যাব। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা অবশ্যই আমি জাতিকে জানাবো। স্যার আমি আসছি আপনার কাছে, সম্ভবত কলার আছেন, দেখি লাইনে কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কি লাইনে আছেন? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? জি তাহের ভাই, নিউপোর্ট থেকে। জি ভালো আছেন? জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাননীয় নেতাকে একটা প্রশ্ন করতে চাই। জি।
উনি বললেন বঙ্গবন্ধু উনার এবং জিয়াউর রহমান সাহেব এবং মজুমদার সাহেবের প্রস্তাব না মেনে ওনাদেরকে বলেছেন যে আমি আরেকজন ইয়াহিয়া খান বাংলাতে চাই না। বঙ্গবন্ধু যখন আমাদের অফিসারদেরকে বলেছিলেন আর যদি একটা গুলি চলে তাহলে আপনারা যে যেখানে কাজ করেন কাজে যাওয়া বন্ধ করে দিবেন, সময় মতো বেতন নিয়ে আসবেন, কাজে যোগদান করবেন না, এটা কি স্বাধীনতার ঘোষণা ছিল না? এরপরে যত যত সেনাবাহিনী ইপিআর বলেন পুলিশ বলেন সবাইকে বলে দিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবিলা করতে হবে। আমি যদি ঘোষণা নাও দিতে পারি তবুও তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করবে। এটা কি স্বাধীনতার ঘোষণা ছিল না? কর্নেল অলি আহমেদ সাহেব বললেন জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন। জিয়াউর রহমান সাহেবের কাছে আমাদের আওয়ামী লীগের হান্নান সাহেব 3 বার গেছেন, আরো 2 জন ওনার সাথে ছিল, নাম আমার এখন মনে পড়তেছে না, ভুলে গেছি, বয়স হয়ে গেছে। তো এই এরা গিয়ে প্রথম 2 বার তো জিয়াউর রহমান সাহেব রাজিই হননি, এই চিঠিটা পড়বেন রাজিই হননি। তারপরে 3 নম্বর বার রাজি হলেন, পড়বেন, যেহেতু কালীরঘাট বেতার কেন্দ্র উনার আন্ডারে ছিল সেহেতু আমাদের আর কোনো উপায় ছিল না উনাকে ছাড়া আর কাউকে দিয়ে এই চিঠিটা পড়ানো হয়। এই চিঠিতে জিয়াউর রহমান সাহেব নিজে বলেছেন যে I declare independence of Bangladesh on behalf of our great leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অতএব জিয়াউর রহমান সাহেবের জীবনী অবস্থায় উনি কোনোদিন দাবি করেননি যে আমি স্বাধীনতার ঘোষক। কর্নেল অলি আহমেদ সাহেবও কোনোদিন, উনিও রাজনীতিতে আসছেন, কোনোদিন জিয়াউর রহমান সাহেবের মৃত্যু এই কয়েক বছর আগে পর্যন্ত আমরা এইরকম শুনিনি। এখন কর্নেল অলি আহমেদ সাহেব কি দয়া করে বলবেন, উনি যে বললেন জিয়াউর রহমান সাহেব ডাক দেওয়ায় স্বাধীন হয়েছে, রাজনীতিবিদদের লাঠি শটায় স্বাধীন হইতো না, এইটা ঠিক কথা না। রাজনীতিবিদরাই স্বাধীন করেছে, জিয়াউর রহমান সাহেবকে কেউ চিনতই না। মাফ করবেন, কর্নেল অলি আহমেদ সাহেবকে আমরাও চিনতাম না যতক্ষণ পর্যন্ত উনি রাজনীতিতে না আসেন, ততক্ষণ পর্যন্ত আমরাও চিনতাম না। ওনার আর্মিতে উনাকে চিনত, কিন্তু আমরা সাধারণ পাবলিক জানতাম না, শুনতাম না। তো এই যে কথাগুলো উনি যে বললেন, এই কথাগুলো একটু আপনারা ক্লারিফিকেশন চাচ্ছেন আপনি তাহের ভাই। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন। আপনার উদ্দেশ্যে এবং যারা শ্রোতারা আছেন তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই, আপনারা যদি ধরে নেন 7ই মার্চের ঘোষণাটা স্বাধীনতার ঘোষণা ছিল, তাহলে তিনি ইয়াহিয়া খানের সাথে ভুট্টোর সাথে বসে কি আলোচনা করলেন 4 দিন ব্যাপী, এবং অসহযোগ আন্দোলনের ডাক কেন দিলেন? 25 তারিখ রাত্রে তিনি 26 তারিখ সমগ্র দেশে হরতাল হবে, ধর্মঘট হবে, এটা কেন বললেন? বললেন যে আপনি চিঠি নিয়ে গেছে, আপনি তো তখন লন্ডনে ছিলেন, আপনি চিঠি সম্বন্ধে কিভাবে জানবেন? এটা একটা মিথ্যা কথা। বঙ্গবন্ধু তো ঢাকায় ছিলেন, ঢাকায় তো রেডিও স্টেশন ছিল, ঢাকার থেকে তিনি কেন করলেন না? চট্টগ্রামে হান্নান মান্নানের কাছে আপনি কি মনে করেন যখন যুদ্ধ শুরু হয় হান্নান মান্নানের মতো লোক লাঠি নিয়ে রাস্তায় আসবে পাকিস্তান সামরিক বাহিনীর সামনে বা ট্যাঙ্কের সামনে আসবে? এটা হলো কথার কথা। কিন্তু বঙ্গবন্ধুকে খাটো করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা আমি কখনো কথা বলি নাই। আমরা সবসময় বলেছি, আমরা যুদ্ধ শুরু করেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন, জাতিকে প্রস্তুত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আপনি বললেন যে আপনি আমাকে চিনতেন না, জিয়াউর রহমানকে চিনতেন না। ঠিক আছে, বঙ্গবন্ধুকেও কেউ চিনত না। উনি যদি আগরতলা কনস্পিরেসিতে অ্যারেস্ট হয়ে ট্রায়ালের মধ্যে না যেতেন, তাহলে সমগ্র জাতির কাছে তিনি যেভাবে পরিচিতি অর্জন করেছিলেন 6 দফা আন্দোলন দিয়ে, এইভাবে পরিচিতি তারও ছিল না। কোনো একটা ঘটনার মাধ্যমেই একজন লোক সমগ্র জাতির কাছে, পৃথিবীর কাছে পরিচিত হয়। সুতরাং তখনই মানুষ জানতে পারে যে লোকটা কিরকম। আপনাকে ধন্যবাদ।
এই চিঠির কথা যেটা বললেন হান্নান মান্নান, এটা মিথ্যা কথা। আমরা স্ব উদ্যোগে, যখন আওয়ামী লীগের কাকেও পাওয়া যাচ্ছিল না, পাকিস্তানের ট্যাঙ্ক, আপনি ঢাকার কথা চিন্তা করেন, 25শে মার্চ রাত্রে ঢাকা ইউনিভার্সিটিতে শত শত ছেলেদেরকে হত্যা করা হলো, ঢাকাকে স্তব্ধ করে দেওয়া হলো, তখন তো কোনো রাজনীতিবিদ রাস্তায় বেরিয়ে আসে নাই, কেউ বেরিয়ে আসে নাই। চট্টগ্রাম থেকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ না হতো, তাহলে বাংলাদেশের কোনো জায়গা থেকে কেউ বেরোতো না। অষ্টম বেঙ্গল রেজিমেন্টে সর্বপ্রথম বিদ্রোহ করে, অন্যান্য রেজিমেন্টগুলি 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ বিদ্রোহ করে। এমনকি সামরিক বাহিনীর বাঙালি রেজিমেন্টগুলিও 27 তারিখ, 28 তারিখ বিদ্রোহ করে। তারাও কিন্তু জিয়াউর রহমান কি করলো দেখলেন, অষ্টম বেঙ্গল রেজিমেন্ট কি করলো দেখলেন, এগুলি দেখার পরে তারা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেন। সুতরাং ইতিহাসকে বিকৃত করার কোনো এখানে অবকাশ নাই। বঙ্গবন্ধু যে কাজ করেছেন বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য, একটা সংগ্রামের জন্য, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো বঙ্গবন্ধুকে খাটো করে উনাকে নিয়ে কখনো বিরূপ মন্তব্য করে নাই। আজকে যেভাবে একজন আরেকজনের চরিত্র নিয়ে কথা বলেন, বেগম জিয়া সম্বন্ধে অশ্লীল বক্তব্য রাখেন, বিএনপিকে গালাগালি করেন, আমাদেরকে গালাগালি করেন, ঘরের থেকে বেরোও যায় না, এই পরিস্থিতি কিন্তু জিয়াউর রহমানের সময় ছিল না। ধন্যবাদ। থ্যাংক ইউ তাহের ভাই, আপনি লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? শুয়েব ভাই ভালো আছেন? জি, ধন্যবাদ আপনি আজকে এই সুন্দর প্রোগ্রাম করার লাগি, এবং আজকে একজন মহান ব্যক্তিকে আপনি আজকে আপনার প্রোগ্রাম আনছেন। জি, উনাকে আমরা সকল প্রবাসীর পক্ষ থেকে আমি উনাকে অভিনন্দন জানাই আজকে আমাদের আপনার মাধ্যমে টিভিতে আওয়ার লাগি। তো আজকে আপনার অতিথির কাছে আমার 2টি বা 3টি কোয়েকশন, যদি আপনি অনুমতি দেন তাহলে করতে পারি। জি করেন প্লিজ। আমি আমার যতটুকু জানা, আমার স্বাধীনতার পরে জন্ম, তো যতটুকু আমরা জানি লেখাপড়ার মাধ্যমে বা মানে মিডিয়ার মাধ্যমে বা আপনাদের মাধ্যমে, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং দেশের একজন সুনামধন্য ব্যক্তিত্ব। তো আপনার কাছে প্রথমে একটা কোয়েকশন আমার হলো যে স্বাধীনতা যুদ্ধের সময় কতজন সেনা সদস্য নিহত হয়েছিলেন, কতজন সেনাপতি এই স্বাধীনতা সংগ্রামের 9 মাসের মধ্যে মৃত্যুবরণ হয়েছিল, এই নম্বর 1 প্রশ্ন। নম্বর 2 প্রশ্ন হলো, এই বর্তমান সরকারে আসার পর প্রথম যখন আসার পরে যে একটা সেনানিবাসে একটা হত্যাকাণ্ড ঘটলো, ওই হত্যাকাণ্ডের পরে আপনারা যারা স্বাধীনতার সময় যুদ্ধ করেছিলেন, যারা সেনাপতি ছিলেন, যারা বীর মুক্তিযোদ্ধা, আপনারা কি ভূমিকা নিলেন এই এত বড় ঘটনা ঘটার পরে? আর বর্তমান অবস্থা যে আপনাদের চোখের সামনে আপনারা দেশ স্বাধীন করেছেন, আমার জানা মতে আপনারা অনেক মুক্তিযোদ্ধারা এখনো জীবিত আছেন আল্লাহর রহমতে, আপনাদের করণীয়টা কি? বর্তমানে এই দেশের পরিস্থিতি নিয়ে আপনারা কি করবেন এবং দেশের মানুষকে আপনারা কিভাবে মুক্তি করবেন এই বর্তমান পরিস্থিতি থেকে? আপনারা কি এই জন্য দেশটাকে স্বাধীন করেছিলেন? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি লাইনে আসার জন্য। স্যার ধন্যবাদ। প্রচুর কলার লাইনে, আপনি সংক্ষেপে উত্তর করলেন মুক্তিযুদ্ধের সময় কতজন লোক মারা গেছে, এটা আসলে সঠিক তথ্য কারো কাছে নাই। কতজন মানে সেনাবাহিনীর সদস্য বা সেনাপতি, সঠিক তথ্য কারো কাছে নাই। কারণ বিচ্ছিন্নভাবে অনেকেই যুদ্ধ করেছেন, তারা কোনো ব্রিগেডের সাথেও ছিলেন না, সেনাবাহিনীর অনেক সদস্য তারা কোনো ব্যাটালিয়নের সাথেও ছিল না, তারা পৃথক পৃথকভাবে বিভিন্ন জায়গায় গ্রুপ করে করে যুদ্ধ করেছেন। সুতরাং এটা সঠিক তথ্য কারো কাছে নাই। দ্বিতীয় যেটা আপনি বললেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অনেকগুলি সেনা সদস্য মারা গেল আওয়ামী লীগ সরকারের আমলে, এই ব্যাপারে আমাদের কি করণীয়? আমি বা আপনি আমরা সবাই আইন মেনে চলি। এখানে আইন অমান্য করে কোনো কিছু করার অবকাশ আমার পক্ষে বা আপনার পক্ষে, কারো পক্ষে, এটা সুনাগরিকের পক্ষে সম্ভব না। তৃতীয় প্রশ্নটা আপনি করেছেন বর্তমান সরকারের আমলে যে কষ্ট হচ্ছে, আমি বলবো যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ যেন সবাইকে সুমতি দেখ। আপনি দক্ষিণ আফ্রিকার দিকে দেখেন, নেলসন ম্যান্ডেলা 30 বছরের উপর জেলে ছিল, তাকে প্রস্রাব খাওয়ানো হয়েছিল, সাদারা তাকে প্রস্রাব খাওয়া হয়েছিল। পরে যখন তিনি জেল থেকে মুক্তি পেলেন,
তিনি কিন্তু সাদা কালো সবাইকে ঐক্যবদ্ধ করে, জাতিকে ঐক্যবদ্ধ করে ক্ষমতার থেকে সরে দাঁড়ালেন। আমাদের এখানে কিন্তু সরে দাঁড়ানোর রীতিটা নাই, যত পাই তত খাই, এবং রাজনীতিটা হচ্ছে এখন জনগণের সেবার জন্য না, এটা একটা কর্পোরেট বিজনেস হাউসের মতো লুটপাট করার জায়গা হিসেবে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনিও চান, আমিও চাই। আমাদের সামনে একটাই রাস্তা, সেটা হলো আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ যেন আমাদেরকে এই পরিস্থিতি থেকে মুক্ত করেন। বাংলাদেশের জনগণ যে জন্য অকাতরে প্রাণ দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, অনেক লোক মারা গিয়েছে, তাদের ওয়াস্তা নিয়ে যেন আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিক পথে চালানোর জন্য একটা সুযোগ দান করো। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন প্লিজ। ওকে, নেক্সট আপনি কন্ট্রোলরকে অনুরোধ করছি লাইনটা কেটে দেন। নেক্সট কল প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। বড় ভাই কে বলছেন প্লিজ? আমি শাহিন বলছি। আমি কি স্টুডিওতে কথা বলছি? জি জি, আপনি স্টুডিওতে লাইভ কথা বলছেন ভাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। আমার একটি প্রশ্ন হলো, আজকে স্বাধীনতার দীর্ঘদিন পর আমরা আজও এই স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা শুনি। সেদিন জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন বলে কর্নেল অলি আহমদ সাহেব আজকে বলতেছেন, বা আরো বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন সময় বলেন। আমার একটা প্রশ্ন অলি আহমদ সাহেবের কাছে, আজকে উনি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে কেন সত্যি কথাটি বলেন না? দেশের মানুষকে বিভ্রান্ত করতে, এটা বিভ্রান্ত কথা না, এটা সত্য কথা। থ্যাংক ইউ কলার, আপনি লাইনে আসার জন্য। আপনি টেলিভিশন, আপনি উত্তর শুনুন। আপনি এটাই সত্য কথা। আমি পাশে বসা ছিলাম, আপনি ছিলেন না, আপনাদের অনেকেই সেখানে ছিল না। সুতরাং আমি যেটা দেখেছি সেটাই বলছি, এবং এটাই সত্য। পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে যারা সেদিন 12 বছর ঊর্ধ্বে বয়স ছিল, যাদের রেডিও শোনার সুযোগ ছিল, তারা প্রত্যেকে জিয়াউর রহমানের কণ্ঠস্বর শুনেছিল। অন্য কারো কণ্ঠস্বর রেডিওতে আসে নাই। এটা ইন্ডিয়া থেকেও বের হয়েছে, বাংলাদেশের বিভিন্ন পত্র পত্রিকায় ছিল। আপনারা যেখানে সভ্য জগতে আছেন, লন্ডনে এখানেও পত্র পত্রিকায় ছিল, আমেরিকাতেও পত্র পত্রিকায় ছিল। এটা আমার বক্তব্য শুধু না, আমি তো পাশে বসা ছিলাম, আমি 1 নম্বর সাক্ষী। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বলেছে জিয়াউর রহমানের কণ্ঠস্বরে সেদিন তারা রেডিওতে শুনেছে, তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। তবে এখানে আপনি হয়তো আওয়ামী লীগ করেন, মনে কষ্ট পাওয়ার কিছুই নাই। বঙ্গবন্ধুর যে অবদান, এটা ছোট করে দেখার কিছুই নাই। উনি স্বাধীনতা ঘোষণা না করতে পারেন, তিনি যে একজন মহান নেতা ছিলেন, সমগ্র জাতিকে যুদ্ধের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন, এটা তোর কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ কলার, লাইনে আসার জন্য। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। কলা কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কে বলছেন প্লিজ? যে আমি রুহুল আমিন বলছি। জি, রুহুল আমিন ভাই, বলুন আপনার প্রশ্ন। যে আমার প্রশ্ন হইলো, এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে এত তর্ক, জি, এত কথা, এই যে আর্মি ক্যান্টনমেন্ট থেকে আইসিয়া তারা জিয়াউর রহমান সহ অলি আহমদ সহ তারা স্বাধীনতার ঘোষণা দিলেন, আর তাদের কথায় বাংলার জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। এটা কিরকম একটা কথা? কিরকম? আচ্ছা, আপনার এখানে যখন যুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কারণ আপনাদেরকে তো কেউ চিনতো না, জানতো না। আপনারা সরকারের চাকরিতে ছিলেন, পাকিস্তান সরকারের আন্ডারে ছিলেন। আপনারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন, এবং আপনারা এই যে আর্মি, আপনাদের রাজনীতি করার এত শখ কেন? এই যে আর্মি যারা আইসা হঠাৎ রাজনীতিবিদ হয়ে গেলেন, অনেক মানুষকে হত্যা করলেন, দেশ দখল করলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, আপনাদের এত রাজনীতি করার শখ কেন? আপনারা অনেক আর্মি আপনার দেশের জন্য কলঙ্ক, দেশের ইতিহাসে বিকৃত করেছেন স্যার। আপনাদের এই আর্মি জেনারেলরা
আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আর্মিরা যদি যুদ্ধ না করতো আজকে আপনি বাংলাদেশের পাসপোর্ট পেতেন না, আপনাকে হয়তো অন্য দেশের পাসপোর্ট নিয়েই দেশে যেতে হতো। আর আপনি কি এককভাবে লাইসেন্স নিয়েছেন যে আপনি শুধু রাজনীতি করবেন, অন্য কেউ রাজনীতি করতে পারবে না? এটা তো কারো কোনো বাপের দিনের সম্পত্তি না সে যে এককভাবে নিয়ে বসে থাকবে। যে কোনো ব্যক্তি রাজনীতি করার তার অধিকার রয়েছে, তবে চাকরি থাকা অবস্থায়, সরকারি চাকরি থাকা অবস্থায় সে রাজনীতি করতে পারে না। আমি বা জিয়াউর রহমান আমরা যখন চাকরিতে ছিলাম আমরা তখন রাজনীতি করি নাই। আমরা চাকরি থেকে ইস্তফা দিয়েই, আমি কিন্তু অবসর নিই নাই, আমি ইস্তফা দিয়েই, আমার চাকরি 13 বছর বাকি ছিল, ইস্তফা দিয়ে আমি রাজনীতিতে আসছি। আমি সামরিক বাহিনীর পোশাককে কলঙ্কিত করি নাই। আর আপনি বললেন বন্দুকের কথা, আপনি যে সভ্য জগতে আছেন, সেকেন্ড ওয়ার্ল্ডের সময় আর্মির চার্চিলে কিন্তু এখানে ব্রিটিশদেরকে এই যুদ্ধ পরিচালনার জন্য সাহায্য করেছিল। আপনি আমেরিকার দিকে তাকান, জর্জ ওয়াশিংটন তিনিও কিন্তু সামরিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করেছেন। আপনি চায়নার দিকে তাকান, সেখানে কিন্তু মাও সেতুং সমগ্র পৃথিবীর সাথে যুদ্ধ করেছে চায়না, সেখানে কিন্তু তিনি একজন সামরিক বাহিনীর লোক ছিল। আপনি ফরাসির দিকে তাকান, সেখানেও কিন্তু নেপোলিয়ন বোনাপার্ট সামরিক বাহিনীর লোকেরা ছিল। সামরিক বাহিনীর লোকেরা যারা ভালো ছিল তারাই ওই দেশগুলি উন্নতি করেছে। দুর্নীতিবাজ রাজনীতিবাদ যেখানে ছিল, দুর্নীতিবাজ রাজনীতিবিদেরা, সেই দেশগুলি ধ্বংস হয়েছে। সামরিক বাহিনীর লোকেরা কিন্তু যারা ভালো ছিল, মহিনের মতো লোক না, যারা ভালো ছিল তারা কিন্তু দেশ এগিয়ে নিয়ে গেছে, কারণ তারা দেশকে ভালোবাসে। তারাই কিন্তু বন্দুকের গুলি খেয়ে নিজের জান দেয়। আপনার মতো লোক কিন্তু জান দেওয়ার জন্য যায় না, আপনারা কিন্তু পয়সা নিয়ে দৌড়াদৌড়ি করেন বেশি। ধন্যবাদ। নেক্সট কলার দেখি কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? আমি সুশীল ঘোষ বলছি আয়ারল্যান্ড থেকে। জি সুশীল ঘোষ সাহেব, ভালো আছেন আপনি? আমি জি ভালো আছি। আমি আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। জি বলুন আপনার প্রশ্ন। আমার দুটি প্রশ্ন অলি ভাইয়ের কাছে। অলি আহমেদ উনি একজন আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের একজন বীর বিক্রম এবং আমাদের একজন গর্ব। আমরা যদিও স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জন্ম হয়নি, আমরা ওনাদেরকে আমরা ইতিহাস মনে করি। ওনাদের কাছ থেকে যা শুনি সেটা আমাদের কাছে ইতিহাস। তো ওনার কাছে আমার একটা প্রশ্ন, উনি কি ভুলে গেছেন উনি যখন বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন, পদত্যাগ করার পরে বের হয়ে যখন আসলেন, উনি কিন্তু জিয়া রহমান সম্বন্ধে, এই যে স্বাধীনতা ঘোষক সম্বন্ধে উনি কিন্তু একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে জিয়া রহমান যেদিন স্বাধীনতার ঘোষণা দেয়, সেই দিন জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিতে যাননি। ওনার নিজের কথাগুলো এখনো ইউটিউবে আছে, আমি সে কথা যাচ্ছি না। উনি নিজে বলেছিলেন যে জিয়া রহমান গিয়েছিল সোয়াত জাহাজ থেকে অস্ত্র উত্তোলন করার জন্য, তার তত্ত্বাবধানে সেনাবাহিনী দিয়ে সেই সোয়াত জাহাজ থেকে পাকিস্তানের হয়ে সেই অস্ত্রগুলো বাংলাদেশে খালাস করবে, যে অস্ত্র দিয়ে বাঙালিদেরকে নিধন করা হবে। সেই রাস্তার মধ্যে ওনার সাথে জিয়া রহমানের সাথে দেখা হয়ে গিয়েছিল এবং জিয়া রহমানকে উনি তখন সেই অস্ত্র খালাস করার পরিবর্তে ওনাকে নিয়ে এসেছিলেন কালুঘাট সেই বেতার কেন্দ্রে, এবং তখন উনি নিজে বলেছিলেন যে ওনার কথা মতো জিয়া রহমান সেখানে মুক্তিযুদ্ধের পক্ষে একটি স্বাধীনতা, শেখ মুজিবুর রহমানের পক্ষে একটি ঘোষণাপত্র পাঠ করেছিলেন এবং সেটা জিয়া রহমান প্রথম পাঠক ছিলেন না। তো আজকে আমার কাছে ওনার কাছে একটাই প্রশ্ন, যে রাজনীতির কারণে যদি আজকে উনি একসময় বিএনপি করতেন, বিএনপি থেকে বের হয়ে আসার পরে উনি জিয়া রহমান নামে বিএনপি নামানোর কথা বলেছেন, যেগুলো আজকে আমরা ইউটিউবে দেখতে পাই। আবার এখন ওনার সাথে জিয়া রহমানের সাথে, অর্থাৎ বিএনপির সাথে এখন ভালো সম্পর্ক, আজকে উনি আবার জিয়া রহমানের পক্ষ হয়ে বিএনপির পক্ষ হয়ে কথা বলছেন। আমরা কাকে বিশ্বাস করবো, একজন অলি আহমেদকে না একজন রাজনীতিবিদ অলি আহমেদকে? থ্যাংক ইউ আপনার আসার জন্য। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথাটা আমি খুব মনোযোগ সহকারে শুনেছি। আপনি কিছু কিছু জায়গায় বলেছেন জিয়াউর রহমান সম্বন্ধে এই ধরনের মন্তব্য আমি কখনো করি নাই। তিনি যখন স্বাধীনতার ঘোষণা করেন আমি পাশেই ছিলাম। সবার জাহাজের জন্য যখন তাকে পাঠানো হচ্ছিল তখনো পর্যন্ত কিন্তু বিদ্রোহের সিদ্ধান্ত হয় নাই। উনি ফিরে আসার পরেই অফিসিয়ালি বিদ্রোহের সিদ্ধান্তটা হয়। একটা সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করাটা এটা চারটিখানি বিষয় না। এটা রাস্তায় লাঠি নিয়ে চলে গেলাম, মিছিল করলাম, এটার সাথে এবং একটা দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করা এটা খুব কঠিন কাজ। অনেকে সেদিন কিন্তু বড় বড় নেতারা ভারতে গোপ কেটে
লুঙ্গি পরে পলায়ন করেছিল। আমরা কিন্তু জিয়াউর রহমান সেদিন পলায়ে যায় নাই, যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল। আপনি বলেন কয়জন রাজনীতিবিদ সেদিন যুদ্ধের মাঠে ছিল যারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হয়েছিল? হ্যাঁ, ক্যালকাটা বসে থিয়েটার রোডে হেমা মালিনী সিনেমা দেখেছে, ঠিক আছে, কিন্তু অস্ত্র হাতে নিয়ে জীবন দেওয়ার জন্য আসে নাই। জিয়াউর রহমান জীবন দেওয়ার জন্য এসেছিল, আমিও এসেছিলাম। সুতরাং আপনি যে বক্তব্যটা রেখেছেন, এই ধরনের বক্তব্য জিয়াউর রহমান সম্বন্ধে আমি কখনো করি নাই। বিএনপির থেকে চলে গেছে বা বিএনপি থেকে আসছি, যে জন্য বিএনপির পক্ষে কথা নাই, কিন্তু বঙ্গবন্ধুকে তো আমি সম্মান করে কথা বললাম। আপনি সেই জিনিসটা তো বললেন না, আপনি তো পক্ষপাতিত্ব করলেন। আপনাকে ধন্যবাদ। নেক্সট কলার কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন প্লিজ? জি, আমি শারিক বলছি, সাউথ লন্ডন থেকে। জি সাইদ ভাই, আপনাকে ধন্যবাদ, আপনার অতিথিকে ধন্যবাদ, কষ্ট করে এসেছেন। আমাদের মুক্তিযুদ্ধের বিশেষ একজন অবদানকারী, ওনাকে আমার সালাম বিশেষভাবে। আর ওনার কাছ থেকে আমরা বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের অনেক কথাবার্তা শুনেছি, শিখেছি, বা রাজনৈতিক বিষয়ে অনেক কিছু শুনেছি। তাই আজকে ওনার কাছে একটা প্রশ্ন করার সুযোগ হয়েছে, যদি উনি কাইন্ডলি উত্তর দেন। যেমন জি, আমার প্রশ্নটা হলো যে বাংলাদেশে বঙ্গবীর নামে একটা উপাধি আছে। তো আমরা তো জানতাম যে এই উপাধিটা শুধু স্বাধীনতা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর ওসমানী কে বলা হতো বঙ্গবীর, কিন্তু বিগত বছরগুলিতে দেখা গেছে যে আরেকজন, অর্থাৎ কাদের সিদ্দিকী নামে একজনকে বঙ্গবীর বলা হয়। তো কাইন্ডলি উনি যদি ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন, আমরা হয়তো একটু শিখবো বা জানবো আমরা বর্তমান প্রজন্ম। আসলে বঙ্গবীর শব্দটা এটা কোনো সংবিধানে বা সরকারি ভাবে এটা রিকগনাইজ না। ওসমানী সাহেব যেহেতু যুদ্ধের সময় আমাদের সর্বাধিনায়ক ছিল, তাকে সম্মান দেওয়ার জন্য সবাইকে বঙ্গবীর ওসমানী বলতেন, আমরাও বলি, সবাই বলেন। এখন কেউ যদি নামের সামনে তিনি লিখে নেন প্রিন্সেস অমুক বা প্রিন্স অমুক, এখন আপনি কিভাবে সেটা বন্ধ করবেন? যেমন আমাদের ঢাকাতেও আছে প্রিন্স মুসা, তিনি নিজেই রাজপুত্র হিসেবে নামের সামনে লিখে রাখেন। এখন এইভাবে যদি কেউ বঙ্গবীর, বঙ্গমাতা বা ভারত মাতা লেখেন, এখন তাকে কিভাবে বন্ধ করবেন? এইভাবে তো দেশে আইন নাই, আইন থাকলেও আইনের কোনো প্রয়োগ নাই। যার যেভাবে সুবিধা সেভাবেই কথা বলে যাচ্ছেন, দেশের মানুষের পক্ষে কথা বলার লোক নাই। আপনাকে ধন্যবাদ। কলার, আশা করি আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা কথা বলছি এবং কলারদের প্রশ্ন নিচ্ছি। প্রিয় কলার, আপনারা যারা আমাকে ইটালি থেকে অনেকেই ফোন করছেন মোবাইলে, দয়া করে আপনারা মোবাইলে ফোন না করে আপনারা আমাদের এই স্ক্রিনে যে নম্বরটি রয়েছে সেই নম্বরে আপনারা ফোন করুন। এবং শুধু ইটালি থেকে না, লন্ডন থেকে অনেকে ফোন করছেন আমাকে মোবাইলে, আমি মোবাইলে আপনাদের ফোন ধরতে পারবো না কিন্তু। এবং আপনারা যদি আমার অতিথির সাথে কথা বলতে চান তাহলে আপনাদেরকে 0203-637-2350 এই নম্বরে আপনাদেরকে ফোন করতে হবে। এবং প্রচুর কলার লাইনে আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে, আপনারা দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত আকারে একটি মাত্র প্রশ্ন করবেন প্লিজ, এবং প্রশ্নটা যত সহনশীল এবং সুন্দর করে আপনারা উপস্থাপন করবেন, তাতে আমরা কৃতার্থ হব। থ্যাংক ইউ। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যে এসেছেন আমাদের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা, বীর বিক্রম উপাধিতে যাকে ভূষিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পরে, আমি আসলে নতুন প্রজন্মের একজন হিসেবে খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত আজকে ওনার বক্তব্য শোনার পরে টেলিভিশনের টক শোতে, যে উনি যেভাবে বারবার ডিফেন্ড করে যাচ্ছেন ওনার কথা, যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন। এবং প্রত্যেকটা কলার আমি দেখলাম এখনো পর্যন্ত যারা কল করেছেন প্রায় সবাই ওনাকে বলছেন এসে যে তারা এই ব্যাপারটাতে খুশি না, কিন্তু তারপরে উনি বলে যাচ্ছেন। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে উনি যে একটু আগের কথাটা বললেন, নির্জলা মিথ্যা কথা, যে জিয়াউর রহমানের আগে আর কেউ স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেননি, এটি মিথ্যা কথা। কারণ 1971 সালের 26শে মার্চ রাত্রে 12:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি রাত্রে 3:30টায় অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্ট হওয়ার আগেই উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সেটা কনফার্ম করেছেন, এবং সেই তারপর থেকে ইপিআর এর ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতার এই ঘোষণাটি 27শে
দিন রেডিওতে প্রচার করা হয় এবং নিউ ইয়র্ক টাইমসে পরের দিনই কিন্তু নিউ ইয়র্ক টাইমসের বৈকালিক সংকলনে এই ঘোষণাপত্রটি ছাপানো হয়েছিল যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের টাইম 2:30 স্বাধীনতা ঘোষণা করেছেন। এই জিনিসটি দলিল পত্রে আছে। ইতিহাস কখনো বদলানো যায় না। স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা খুবই নিন্দনীয়, খুবই লজ্জার ব্যাপার। আপনারা রাজনীতি করতে চান, এখনকার বিষয় নিয়ে রাজনীতি করুন। বিএনপি আওয়ামী লীগের মধ্যে কোন্দল থাকতে পারে, কিন্তু জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক থাকতে পারে না, মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক থাকতে পারে না। এবং আরেকটা জিনিস আমার খুবই খারাপ লেগেছে যে একজন বীর বিক্রম, একজন মুক্তিযোদ্ধা, আমাদের মহান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা বলতে মানে কুণ্ঠা বোধ করছেন। উনি বলতে পারছেন না যে আমরা 30 লক্ষ শহীদকে হারিয়েছি মুক্তিযুদ্ধের সময়, এটা বলতে উনি কুণ্ঠা বোধ করছেন। এটা খুবই দুঃখের একটা বিষয়। আরো একটা জিনিস হচ্ছে যে 27শে মার্চ জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ঘোষণা দেওয়া ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন। ঘোষণা দেওয়া এবং ঘোষণাপত্র পাঠ করার মধ্যে রাত এবং দিন পার্থক্য। আমার মনে হয় যে আমাদের সম্মানিত অতিথি আজকে যিনি স্টেজ ডায়ালগে আছেন সেটা তিনি জানেন যে জিয়াউর রহমান স্পষ্টভাবে বলেছেন, আই মেজর Zia on behalf of our great national leader Sheikh Mujibur Rahman do hereby declare independence of Bangladesh. এখানে যে on behalf of our great national leader Sheikh Mujibur Rahman বলা আছে, এই কথাটা হয়তো আমাদের আজকে সম্মানিত অতিথি ভুলে গেছেন। আমি আবারও আপনার কাছে অনুরোধ করব যে ভুল তথ্য দিয়ে ইতিহাস বিকৃতির চেষ্টা করবেন না। আজকের প্রজন্ম ঘুমিয়ে নেই, তাদের কাছে ইন্টারনেট আছে, হাতের কাছে ঐতিহাসিক দলিলপত্র আছে। 1972 সালের 10ই এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রের যে দলিল প্রকাশ করা হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? তখন কেন বলেননি যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন? 1972-এর সংবিধানে যখন এটা এসেছিল তখন কেন বলেননি? 1991 সাল থেকে কেন এই বিতর্ক শুরু হলো? এবং আরেকটি প্রশ্ন আমি করতে চাই যে আমরা মেজর ডালিমের কাছ থেকে শুনেছি যে বঙ্গবন্ধুর খুনের ঘটনা আগেই জিয়াউর রহমানকে ইনফর্ম করা হয়েছিল। এই ঘটনাটি কতটুকু সত্যি? থ্যাংক ইউ আপনি লাইনে আসার জন্য। আপনি যেহেতু মেজর ডালিমের কাছ থেকে শুনেছেন, সুতরাং আপনি একজন সাক্ষী। মেজর ডালিমের সাথে আমার কখনো কথা হয় নাই। আপনি কিভাবে মেজর ডালিমের কথা শুনলেন এটাও আমি জানি না। যেহেতু আপনি বললেন যে মুক্তিযুদ্ধের পরে আপনার জন্ম হয়েছে, আপনি কিভাবে জানলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাত্রিবেলায় তিনি 25শে মার্চ স্বাধীনতা ঘোষণা করলেন? আপনার অবগতির জন্য এবং যারা শুনছেন তাদের অবগতির জন্য আমি এটা বলতে চাই, পাকিস্তান সামরিক বাহিনীর সদস্যরা 25 তারিখ সন্ধ্যার পর থেকেই ঢাকার বিভিন্ন জায়গায় তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। সামরিক বাহিনী যখন একটা ক্র্যাকডাউন করে সিভিলিয়ানদের উপরে, সর্বপ্রথম তারা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি তাদের আয়ত্তে নিয়ে আসেন। যেমন পুলিশ লাইন, টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও যদি থাকে রেডিও, টেলিভিশন স্টেশন থাকলে টেলিভিশন স্টেশন। ইপিআর কে তারা নিয়ন্ত্রণ নিয়ে আসে দিনের 1টার সময়। তখন পিলখানা সম্পূর্ণভাবে পাকিস্তান সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। সন্ধ্যার পর থেকে রাজারবাগ তাদের নিয়ন্ত্রণে ছিল। সুতরাং ইপিআর এর মাধ্যমে যে সংবাদটা গিয়েছে এটা সঠিক না। উনি চট্টগ্রামে সংবাদ পাঠাবেন কেন? উনি তো ঢাকার রেডিও স্টেশন থেকে মাত্র 3-4 কিলোমিটার দূরত্বে ছিলেন। তো উনি যদি আপনি যদি এতই সত্যবাদী হন আর আমরা সবাই মিথ্যাবাদী হই, তা আপনার নেতা 3 কিলোমিটার হেঁটে গিয়ে ঢাকার রেডিও স্টেশন থেকে বললেন না কেন? আপনাকে আমি এটাই আবারই বলবো, বঙ্গবন্ধুকে জিয়াউর রহমান বা আমরা যারা আছি আমরা কখনো খাটো করি না। আমরা যে মুক্তিযুদ্ধের জন্য গেলাম, জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতা ঘোষণা করলেন, বঙ্গবন্ধু কিন্তু দেশটাকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন। এটা কিন্তু আপনারা ভুললে চলবে না। আমরা যে সত্য কথাটা বলেছি এটার জন্য তারিফ করেন না, আওয়ামী লীগ করেন, ভালো করেন, কিন্তু অন্যান্যদেরকে গালি দেবেন। আপনারাই শুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনার অধিকারী, আপনারাই মুক্তিযুদ্ধ করেছেন। যে ব্যক্তির জন্মই হয় নাই, তো আপনাদের মুক্তিযুদ্ধ সম্বন্ধে আমাদের কথা যেটা সেটাই শোনার চেষ্টা করেন। ধন্যবাদ। আপনার কলার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার ভাই। ওয়ালাইকুম সালাম, কে বলছেন প্লিজ? ভাই রাজ ফেরাম ফরেস্ট গেট থেকে। জি রাজ। ওকে, বলুন আপনার প্রশ্ন অথবা মতামত। আমার প্রশ্ন হলো, আমার এই শ্রদ্ধা বীর মুক্তিযোদ্ধা আছে, উনি তো চাকরি চালার পরে বিএনপিতে যোগ দিলেন। বিএনপির বহু
সুনামধন্য মন্ত্রী ছিলেন, হঠাৎ বিএনপি ছেড়ে চলে গেলেন, নিজস্ব একটা দল করলেন। নীতি ওনার তো দুইটা হয়ে গেল, এখন কেন আবার বিএনপিতে আসলেন? ওনার এই লাভটা দেওয়ার কারণটা কি? থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আমি বিএনপিতে আসি নাই। আপনি যেটা বললেন এই তথ্যটা আপনাকে সঠিকভাবে কেউ দেয় নাই। আমি যে বিএনপি ছেড়ে গেছি, আলাদা একটা দল করেছি, এটা সত্য। কারণ কিছু জিনিস আমি গ্রহণ করতে পারি না, যার কারণে আমি পৃথকভাবে দল করেছি। যেখানে বেগম জিয়ার উপরে অন্যায় করা হচ্ছে, 2007 সালে সামরিক বাহিনী যখন হস্তক্ষেপ করলো, বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তাদের যে মামলাগুলি ছিল দুর্নীতির, সব মামলাগুলি একে একে প্রত্যাহার করে নেওয়া হলো। অথচ বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতাদের যে মামলা হয়েছে, এই মামলাগুলি প্রত্যাহার করে নেওয়া হয় নাই। আপনি একটা সভ্য দেশের অধিবাসী, বাংলাদেশ থেকে এসে পৃথিবীর সবচেয়ে সভ্য দেশে আছেন, একজনের জন্য তো দুইটা নিতে হতে পারে না। মামলা যদি উড্র হয়, বিএনপির গুলি উড্র হবে, আওয়ামী লীগের গুলি উড্র হবে, সবার গুলি উড্র হবে। আবার সুষ্ঠুভাবে যদি কোনো অভিযোগ থাকে, সেটা তদন্ত করে বিচার হোক, এটা আমি সবসময় চাই। এটাই ছিল আমার প্রতিবাদ। এখানে যেহেতু বিএনপির প্রতি অন্যায় করা হয়েছে, সেটার প্রতিবাদ জানানোর জন্য আমি 20 দলীয় ঐক্য জোটে যোগদান করেছি। এখানে কিন্তু আমি বিএনপিতে আমার দল এখনো মার্চ করে নাই। এই বক্তব্যটা কিন্তু আপনাকে কেউ ভুল দিয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। কলার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার কি কোনো পরিকল্পনা আছে বিএনপিতে মার্চ করার? আমার সাথে এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার সাথে কোনো বৈঠকও হয় নাই, আলোচনাও হয় নাই। আমার একটা দল আছে, আমাদের দলের নেতা আছে, কর্মীরা আছে। এককভাবে আমি সিদ্ধান্ত দেওয়ার কোনো, ম্যাডাম জিয়া যদি আপনাকে আমন্ত্রণ জানান, তাহলে আপনি কি যাবেন বিএনপিতে? এটা আমার নেতাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি এখানে গণতন্ত্র চর্চা করি। বাংলাদেশে এলডিপি হলো 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। অনেক পুরানো দল ছিল, অনেক বড় দল ছিল, তারা কিন্তু 1 নম্বর হতে পারেনি। আমি 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। 9 বছরের মধ্যে 4টা কনভেনশন আমি করেছি, 3 বছর পর পর। বড় বড় দলগুলি কিন্তু 3 বছর পর পর সবাই করতে পারেনি। আমি একটা আমার দল ছোট, আমরা হাম্বল ভাবে এগিয়ে যাচ্ছি, কিন্তু গণতান্ত্রিক চর্চাটা আমার দলের মধ্যে আমি রেখেছি। আমাকে আমন্ত্রণ জানালেও এককভাবে সিদ্ধান্ত দেওয়ার আমার কোনো অধিকার নেই। এটা আমার দলকে সবাই মিলে যেটা সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত আমি মেনে নেব। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা কথা বলছি বীর মুক্তিযোদ্ধা এবং বীর বিক্রম। আপনারা যারা এ পর্যন্ত প্রশ্ন করেছেন, অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনারা প্রশ্ন করেছেন, এবং বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা শ্রদ্ধার পাত্র, এবং আমরা তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখি। এবং তারা যুদ্ধের সময় যেটি তিনি বলেছেন যে জীবন দিতে গিয়েছিলেন দেশের জন্য। আমরা কিন্তু জীবন দিতে যাই নাই। আমরা 71-এর পরে আমরা রেডিমেড একটি দেশ পেয়েছি আমরা, এবং আমরা সেখানে আলো বাতাসে বড় হয়েছি। আমাদের ঋণ আছে বাংলাদেশের প্রতি, আমাদের ঋণ আছে মুক্তিযোদ্ধাদের প্রতি। আমরা সেই ঋণ শোধ করতে চাই, এবং আমরা সে সুযোগ নিতে চেয়েছি, কিন্তু তারা কতটুকু দিয়েছেন সেটা প্রশ্ন সাপেক্ষ। এবং বাংলাদেশের জন্মের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের চর্চা কতটুকু হয়েছে, এমন একটি ইনস্টিটিউশন নেই যে ইনস্টিটিউশনটা গড়ে উঠেছে। নির্বাচন কমিশনের মতো একটি কমিশন তারা গঠন করতে পারেন নাই গত সব দলীয় লোকদের 42 বছরে। দলীয় লোকদেরকে দিয়ে করা হয়েছে, এবং সমগ্র যতগুলি সরকার এসেছে, সরকার প্রত্যেকটা সরকারের সময় কিছু না কিছু দলীয়করণ হয়েছে, কিন্তু এখন 100% দলীয়করণ সর্ব জায়গায়। দলের লোক ছাড়া চাকরি নেই, দলের লোক ছাড়া কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয় না। এভাবে কিন্তু একটা দেশ চলে না। অন্ধকার রাত্রে যতই দীর্ঘ হোক, সকাল হবেই। দুর্যোগপূর্ণ রাত্রে যতই দীর্ঘ হোক, যতই সংকট হোক, সকাল হবেই। আমাদেরকে সবাইকে চিন্তা করতে হবে, মরতে হবে, এবং যেটা সত্য সেটাকে ধারণ করতে হবে, যেটা মিথ্যা সেটাকে পরিহার করতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করা ছাড়া, যেভাবে বঙ্গবন্ধু
71 সালে পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল, আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে, প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে হবে। আজকে যে বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, এই বাক স্বাধীনতা পুনরায় ফিরিয়ে দিতে হবে, জনগণকে কথা বলতে দিতে হবে। তখনই কিন্তু দেশে গুপ্ত হত্যা, অপহরণ, বলাৎকার, বিভিন্ন ধরনের অপরাধ যে সমাজে আজকে হচ্ছে, এটা এক নায়কতন্ত্রের কারণে হচ্ছে। আজকে যদি কথা বলতে পারত, দেশ যদি ঐক্যবদ্ধ হতো, কখনো এই ধরনের ঘটনা দেশে ঘটতো না। আমরা আশা করব যে কারণগুলি নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত, মানুষের জান এবং মালের নিরাপত্তা নাই। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই দায়িত্ব এড়াইতে পারি না। আমারও কর্তব্য আছে, আমার যতদূর কর্তব্য ছিল যথাসাধ্য চেষ্টা করেছি। এখানে আমারও অনেক ফেলিউর আছে, আমি হয়তো অনেক ভালো করতে পারতাম, সেটা অভিজ্ঞতার অভাবে হোক, সুযোগের অভাবে হোক, সেটা করতে পারিনি। আগামী দিন চেষ্টা করব আপনাদের প্রত্যাশা পূরণের জন্য কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি কন্ট্রোল রুমকে অনুরোধ করছি, টেলিফোন লাইনে কলার কেমন? শেষ করি এখন, আর একটা বাজে। ওকে, যারা আমার মোবাইলে ফোন করছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আমার মোবাইলের চার্জ কিন্তু খেয়ে ফেলছেন আপনারা। আমার মোবাইলের চার্জ চলে গেলে আমি কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। একজন রাজাকার, সে সবসময় রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ না। একজন মুক্তিযোদ্ধা কেন মানে কখনো দেখা যায় যেমন তিনি রাজাকারদের সাথে বসে কথা বলছেন, আবার কখনো দেখা যায় তিনি রাজাকারদের সাথে কথা বলছেন না। এই দ্বৈত নীতিটা কেন? আমি এই বিষয়ে কোনো বিতর্ক সৃষ্টি করতে চাই না। আমার অবস্থান সম্বন্ধে আপনারা সবাই অবহিত। আমি সবসময় বলেছি, যে বা যারা অন্যায় করেছে, এই অন্যায় যদি অনুসন্ধান করে প্রতিষ্ঠিত হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আজকে আইনি ব্যবস্থা ছিল না বলেই বঙ্গবন্ধু তো সুযোগ পেয়েছিলেন রাজাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আওয়ামী লীগের ক্ষমতায় ছিল 1996 সালে, তখনও সুযোগ পেয়েছিল ব্যবস্থা নেওয়ার জন্য। সুতরাং আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যে দায়িত্ব ছিল দেশের প্রতি, সেটা সঠিকভাবে পালন করতে পারিনি। আপনার বই আমার সংগ্রাম আমার রাজনীতি 284 পৃষ্ঠায় আপনি লিখেছেন, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে ঐক্যের মাধ্যমে যুদ্ধ অপরাধী খুনিদের বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্যতার সময় ও সুযোগ পেলে তাদের দেশপ্রেমিক জনতার উপর গোকরা সাপের মতো বিষাক্ত চুবল মারতে পারে। আজ যখন যুদ্ধ অপরাধীর বিচার চলছে, তখন আপনি নীরব কেন? আমি কখনো নীরব ছিলাম না। আমি সব সময় চাই যে বা যারা অপরাধ করে সমাজে, তাদের শাস্তি হোক, কিন্তু প্রতিহিংসা পরায়ণ না। আপনাকে আমি পছন্দ করি না, যার জন্য আপনার বিরুদ্ধে আমি কাজ করব, যেটা এখন রাজনীতিতে প্রতিষ্ঠিত, যে আপনার বিরুদ্ধে কথা বললেই তাকে হত্যা করবেন। এটা কিন্তু রাজনীতি না। একটা দোষী লোক হতে পারে, কিন্তু তাকে তার আইনের আওতায় নিয়ে এসে তাকেও তার পজিশনটা ব্যাখ্যা করার জন্য একটা আইনি ব্যবস্থায় একটা স্বচ্ছতা থাকতে হবে। আমার বক্তব্য সবসময় পরিষ্কার ছিল, যে বা যারা অন্যায় করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। তবে সেই শাস্তির ব্যবস্থা করার সময় একটা জবাবদিহিতা থাকতে হবে। অন্যায়ভাবে কাউকে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো। জামায়াত প্রশ্নে আপনি বিএনপি ছেড়েছিলেন, আমি যতটুকু শুনেছি, সত্য মিথ্যা জানি না। আপনি এখন বর্তমানে আপনার 20 দলীয় জোটে তো জামাত রয়েছে। দেশের যে অবস্থা এখন আয়ত্ত, এটার থেকে বের হওয়ার জন্য তো আমাকে গণতান্ত্রিক শক্তির সাথে ঐক্যবদ্ধ হইতে হবে। এখানে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসার জন্য বেগম জিয়ার হাতকে শক্তিশালী করা ছাড়া এখন কোনো বিকল্প নেই। বেগম জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি একটি জায়গা থেকে দেশ শাসন করতেন, আরেকটি জায়গা থেকে ওনার ছেলে দেশ পরিচালনা করতেন। আপনারা যদি ভবিষ্যতে ক্ষমতায় যান, তাহলে আরেকটি হাওয়া ভবন হবে না, এটার কোনো গ্যারান্টি আছে? আমি যেহেতু 20 দলীয় জোটের একটা ক্ষুদ্র দল,
বড় দল কি করবে না করবে, আওয়ামী লীগ কি করবে না করবে, তাদেরকে পরিচালনা করার দৃষ্টতা আমার নেই। আমি আশা করব অতীতের ভুলগুলি থেকে আমরা যেন শিক্ষা নিয়ে জাতির প্রত্যাশা পূরণে, জাতি কি চায়। আমি আপনাকে বললাম নেলসন ম্যান্ডেলা, তিনি সারা জীবন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি থাকতে পারতেন, তিনি কিন্তু থাকেন নাই। জাতিকে ঐক্যবদ্ধ করে দিয়ে হোয়াইটকে এনে ভাইস প্রেসিডেন্ট করলো, তিনি প্রেসিডেন্ট হলেন। হোয়াইট এবং ব্ল্যাকদের সমন্বয়ে সরকার গঠন করে শান্তি শৃঙ্খলা ফিরে নিয়ে এসে তিনি ত্যাগ করলেন। আমাদের এখানে সে মন মানসিকতা নাই। ভারতের মতো জায়গায় কিন্তু অনেকে পদত্যাগ করে চলে যান, আমাদের এখানে কিন্তু পদত্যাগ করার কোনো রীতি নেই। এটা কেন? এটা দুর্ভাগ্য, লোভ, লালসা, ক্ষমতার প্রতি মোহ। এই মোহ থেকে বাইরে হতে পারে না, কারণ আল্লাহর প্রতি আস্থা নেই। আল্লাহর প্রতি যদি আস্থা থাকতো, ইমান যদি শক্ত থাকতো, তাহলে ক্ষমতার লোভ কখনো থাকতো না। আমিও গত 5 বছর বহু নির্যাতনের শিকার হয়েছে, কারণ মন্ত্রিত্ব গ্রহণ করিনি, কিন্তু মাথা নত করিনি। মৃত্যু তো একদিন আছেই, মৃত্যুকে আলিঙ্গন করতে হবে। সেটার জন্য ইমানদার মুসলমানের মতো করতে পারি, আল্লাহর কাছে সেটাই প্রার্থনা করি। জনাব কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং জীবন বাজি রেখে আপনি যুদ্ধ করেছেন। আপনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ সালাম। এবং বাঙালি জাতি যতদিন বেঁচে থাকবে মুক্তিযোদ্ধাদের ততদিন স্মরণ রাখবে। একজন রাজাকারকে তার স্মরণ রাখতে পারবে না, না রাখবে। আপনাকে ধন্যবাদ। যারা ভালো কাজ করে তাদেরই স্মরণ করে। ইতিহাস সম্বন্ধে অনেকেই কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে আমি এটাও বলবো, কোন জাতির ইতিহাস একদিনে লেখা হয় না। মুক্তিযোদ্ধারা সবাই যখন মারা যাবে তখন অনেক গবেষকরা আসবে। আমি একটা গবেষণা করেছি মুক্তিযুদ্ধের উপরে, পিএইচডি ডিগ্রি নিয়েছি আপনাদের এই সভ্য দেশ থেকে। কারণ ঢাকা থেকে নিলে আপনারা বলবেন যে এটা আপনাদের বিএনপির লোক ছিল, তার মাধ্যমে পিএইচডিটা নিয়েছেন। সেই জন্য লন্ডনে এসে পিএইচডিটা আমাকে নিতে হয়েছিল। এই মুক্তিযুদ্ধের উপর আমার গবেষণা আছে, এটা আমার ব্যক্তিগত বিষয় না। লন্ডন থেকে গবেষণা করে মুক্তিযুদ্ধের একটা দলিল তৈরি যেটা আমি করেছি, এটা জাতির জন্য একটা বড় সম্পদ। আগামী দিনে যারা এটা গবেষণা করবেন তারা বিভিন্ন ধরনের বইগুলি নিয়ে একত্রিত করে সত্যটা নিশ্চয়ই লিপিবদ্ধ করবেন। একটা জাতির সঠিক ইতিহাস লেখার জন্য সময়ের প্রয়োজন। সুতরাং দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক লোক হিসেবে সত্যটা উপলব্ধি করার আমাদের চেষ্টা করা উচিত। ধন্যবাদ। জনাব অলি আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলেছি জনাব অলি আহমেদ সাহেবের সাথে, যিনি শুধু রাজনীতিবিদ না, একজন মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীতে তিনি চাকরি করেছেন, মন্ত্রিত্ব গ্রহণ করেছেন, আবার বর্জনও করেছেন তিনি। আমরা কথা বলেছি তার সাথে এবং বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন, 7ই নভেম্বর নিয়ে তিনি কথা বলেছেন, আজকে যেটি বাংলাদেশের 75-এর পরে যেটি ঘটেছিল। আমার কেন জানি মনে হয় আমি এ পর্যন্ত গত 5-7 বছরে এই স্ট্রিট ডায়ালগে বাংলাদেশের প্রচুর রাজনীতিবিদদের সাথে কথা বলেছি এবং আমি যখনই বলি কথা তখনই মনে হয় যে আমরা পিছন দিক দিয়ে হাঁটছি এবং পিছন দিক দিয়ে পিছনের কথাগুলি আমরা বেশি বলি এবং সেসব নিয়ে আমরা টানা হেচড়া করি। প্রিয় দর্শক, বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে পিছনের এই টানা হেচড়া রাজনীতি থেকে, টানা পূরণের রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা কে কি করেছি সেটি মুখ্য না, আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে এবং দেশকে অর্থনৈতিকভাবে, দেশ স্বাধীন হয়েছে 71-এ, কিন্তু অর্থনৈতিকভাবে আমরা এখনো মুক্তি লাভ করতে পারিনি। সেটা রাজনীতিবিদদের ব্যর্থতা থাকতে পারে, কিন্তু প্রাইভেট সেক্টরে যারা গার্মেন্টস বলেন এবং প্রবাসীদের রিমিটেন্স বলেন, এসবেই কিন্তু বাংলাদেশ এখনো বাংলাদেশের টিকে আছে এবং বাংলাদেশের অর্থনীতি জিডিপির গ্রোথ মোর দেন 6%। আমরা চাই রাজনীতিবিদরা এই গার্মেন্টস এবং প্রবাসীদের যে রিমিটেন্স রয়েছে সেসবের প্রতি শ্রদ্ধা রেখে তারা অতীতের ভুল ভ্রান্তি থেকে বেরিয়ে আসবেন, যা শিক্ষা বের হয়ে আসলে হবে না, শিক্ষা গ্রহণ করে জাতিকে মুক্ত করার জন্য জাতির জন্য একটা ভিশন দিতে হবে যে জাতিটাকে কোথায় নিয়ে যেতে চাই, অতীতে কি করেছে, কি কি কাজ করেছে, এগুলি দিয়ে কিন্তু আমরা। মাননীয় প্রধানমন্ত্রী তো 2020 ভিশন দিয়েছেন, আল্লাহ তাকে যেন সেটা সুযোগ দেন, সেটাই আমি প্রার্থনা করি।
কারণ মানুষের উপর জুলুম করে 2020 ভিশন কখনো পূরণ করা যায় না। আপনারা যখন ক্ষমতা ছিলেন আপনারা তো জুলুম করেছেন। হ্যাঁ, আমি বলবো না যে আপনারা গ্রেনেড হামলা করেননি। আমি তখন কিন্তু মন্ত্রিসভায় ছিলাম না, আমি খুব একজন নিরহ লোক হিসেবে জীবন যাপন করেছি। 2001 সালের পর থেকে একাকী জীবন যাপন করেছি রাজনীতিতে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এবং অলি আহমেদ সাহেবের সাথে কথা বললে সারা রাতই কথা বলা যাবে এবং প্রচুর ইস্যু নিয়ে কথা বলা যায় এবং তিনি কথা বলতেও পারেন এবং বলতে দ্বিধাও করেন এবং সত্য কথাগুলো তিনি অকপটে স্বীকার করেন। এটি হচ্ছে তার বৈশিষ্ট্য। বলেছি একই কথা। হ্যাঁ, ভদ্র মহিলা বললেন, হ্যাঁ, উনি বারবার বলছেন সত্যটা প্রতিষ্ঠা করার জন্য বারবার বলতে হবে, মিথ্যা প্রতিষ্ঠা করার জন্য বারবার বললেও আল্লাহর গজব হবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে কোনো ধরনের ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আপনাদের